ফেব্রিকের লেন্থ উইথ থিকনেস এই টাইপের। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাই যে ফেব্রিকের লেন্থ, উইথ এবং থিকনেস, এই তিনটাকে সমন্বিতভাবে আমরা ডাইমেনশন বলি। কারণ আমরা জানি যে ফেব্রিক হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তার লেন্থ উইথ থাকবে, আবার থিকনেসও থাকবে। যদিও থিকনেসটা একেবারে কম, অনেক ক্ষেত্রে আমরা জিএসএম ক্যালকুলেট করার সময় শুধু এরিয়াটা নেই, থিকনেসটাকে ইগনোর করি, যেহেতু থিকনেসের মানটা অনেক কম। তো তারপরেও ফেব্রিক আসলে 3 ডাইমেনশনাল অবজেক্ট, এই জন্য তার 3টা ডাইমেনশনই থাকবে। তো আমরা আজকে শুধুমাত্র এই 3টা বিষয় নিয়ে কথা বলবো, যে ফেব্রিক লেন্থ, উইথ এবং থিকনেস এগুলা কিভাবে দেখা যেতে পারে বা টেস্ট করা যেতে পারে, এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো প্রথমেই বলে রাখা ভালো যে তুমি ডাইমেনশন টেস্ট করার আগে কিছু বিষয় আগেই করতে হবে, মানে কিছু বিষয় কনসিডারেশনে নিতে হবে। মনে করো কনসিডারেশন বিফোর গোয়িং ফর টেস্ট, গোয়িং টু টেস্টিং বা গোয়িং টু টেস্ট। তো কি কি বিষয় কনসিডারেশন নিতে হবে? প্রথমত হচ্ছে তুমি ফেব্রিকের ডাইমেনশন দেখবা। তো ফেব্রিককে কোথায় নিয়ে দেখবা, এটা একটা বড় ফ্যাক্টর। ধরো আমি কি বাইরে কোনো একটা শীত প্রধান দেশে শীতকালে গিয়ে টেস্ট করলাম, অথবা ফেব্রিকের ডাইমেনশনটা আমি গরমকালে কোনো একটা দেশে টেস্ট করলাম, অথবা এমন জায়গায় টেস্ট করলাম যেখানে হিউমিডিটি অনেক কম, অথবা হিউমিডিটি অনেক বেশি, বা টেম্পারেচার অনেক কম বেশি। তো এইরকম জায়গাগুলোতে গিয়ে টেস্ট করলে কিন্তু ডাইমেনশন চেঞ্জ হবে। তোমরা আগে অনেকগুলো কোর্স পড়ছো, যেহেতু 4-1-এ আসো, জানো যে আমাদের অ্যাটমসফেরিক কন্ডিশনের সাথে ফাইবারের বিভিন্ন প্রপার্টিজের সম্পর্ক আছে। হ্যাঁ, ময়েশ্চারের সাথে ফাইবারের, ইয়ার্নের, ফেব্রিকের প্রপার্টিজগত চেঞ্জের বেশ কিছু ফ্যাক্টর আছে, এবং এক একটা ফাইবারের ক্ষেত্রে এটা এক একভাবে রিয়েক্ট করে। বিশেষ করে ন্যাচারাল ফাইবারগুলা ময়েশ্চার বা অ্যাটমসফেরিক কন্ডিশনের সাথে বেশি রিয়েক্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের এটার একটা স্ট্যান্ডার্ড ওয়ে থাকা দরকার। কারণ তুমি ডাইমেনশন চেক করবা, সেটা যদি এক এক এনভায়রনমেন্টে এক একজন করে, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। তাহলে আমরা কিন্তু ইন্টারপ্রিট করতে পারবো না যে আসলে কোনটা ঠিক বা কোনটা ভুল। তো সেজন্য যেগুলো কনসিডারেশন রাখা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে গিয়ে করতে হবে। স্ট্যান্ডার্ড কন্ডিশনিং। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কন্ডিশনিং দুই অ্যাঙ্গেল থেকেই। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবা। অ্যাটমসফিয়ারিক রিল্যাক্সেশন। দুইটা কথা কেন বললাম, যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন যেমন ঠিক থাকতে হবে, মানে ময়েশ্চার, টেম্পারেচার, এনভায়রনমেন্ট এগুলা, পাশাপাশি রিল্যাক্সেশনও থাকতে হবে। অর্থাৎ ফেব্রিকটাকে আমি কাপড় যখন বানাই লুমে, এটা রোলের মধ্যে খুব টাইটলি জড়ানো হয়, খুব স্ট্রেস সহকারে, অনেক টেনশনে জড়ানো হয়। আবার নিটিং করার সময় আমরা যখন রোল ফর্মে জড়াই, মানে কাপড় বুনি বা নিটিং করি, তো সেটাকেও আমি কিন্তু মানে জড়াচ্ছি খুব টাইট ফর্মে। তো আলটিমেটলি এটা ভিতরে যেহেতু চাপা চাপা অবস্থায় আছে, তুমি তাকে রিল্যাক্স না হতে দিলে তার ডাইমেনশন কিন্তু একটা স্টেবল অবস্থানে আসবে না। তার মানে আমরা এটা প্রিফার করি যে 3 দিন বা অ্যাটলিস্ট 24 ঘন্টা ফেব্রিকটাকে ওপেন ফর্মে, রোল থেকে খুলে ওপেন রেখে দিলে সে কোন দিক থেকে শ্রিঙ্ক করবে, কোন দিক থেকে মানে এক্সটেন্ড করবে, এটা তাকে রিল্যাক্সেশন অবস্থায় আসতে দিতে হবে। না হলে তুমি রোলের মধ্যে টান টান করে জড়িয়ে রাখছো, তার লেন্থের দিক থেকে হয়তোবা একটু টান টান হওয়াতে উইথের দিক থেকে একটু চেপে আসছে। তার মানে আমি ডাইমেনশনটা এক্স্যাক্টলি মেজার করতে পারবো না, লেন্থ উইথের ক্ষেত্রে পার্থক্য হবে। তো সেই জন্য আমাকে আগে ডিটারমাইন করতে হবে যে আমি আসলে মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন এবং রিল্যাক্সেশনটা এনশিওর করতে পারতেছি কিনা, এটা আগে নিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা ইউনিফর্ম ওয়ে থাকা দরকার, বা ইউনিফর্ম মেথড থাকা দরকার। সেক্ষেত্রে 2টা মেথড ইউজ করা হয় নর্মালি, ব্রিটিশ মেথড। তো ব্রিটিশদের যে মেথডটা সেটা এরকম, যে এখানে এটাই দিচ্ছি। তো ব্রিটিশদের মেথডে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে ফুল ফেব্রিককে তুমি রিল্যাক্সেশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি যতটুকু কাপড় আছে পুরো রোলের কাপড়টাকে আগে খুলতে হবে, ছড়াইতে হবে, 2-3 দিন রাখতে হবে, তারপরে টেস্ট করতে হবে। এটা হচ্ছে ব্রিটিশদের, মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বা ব্রিটিশ মেথডের সাজেশন। ফুল ফেব্রিক হ্যাজ টু বি, মনে করো, রিল্যাক্সড। আচ্ছা, আর আইএসও বলতেছে অনেক সময় এটা পসিবল হয় না আমাদের কাছে, আমাদের জন্য অনেক সময় এটা পসিবল হয় না। কেন? তোমার মনে করো আজকেই কাপড় বুনলা, সেটাকে আমার পরবর্তী স্টেজে ডাইং এ পাঠাইতে হচ্ছে।
হ্যাঁ, আমি খুলে কাপড়টা কোথায় রাখবো? আমার ওইরকম স্পেস দিতে হবে। মানে আমার ফ্যাক্টরিতে তো জায়গা এমনিতেই অনেক দামি এবং শেড। তো সেখানে আমি ওরকম জায়গাও পাবো না যেটাকে ৩-৪ দিন খুলে রাখা, রিল্যাক্স অবস্থায় রাখা। এবং এটাতে টাইম কনজিউমিংও হবে। তো সেজন্য আইএসও সাজেস্ট করতেছে কি, তুমি ১ টুকরা কাপড় বা এখান থেকে কিছু স্যাম্পল নিয়ে গিয়ে টেস্ট করে ফেলো সাথে, সাথে, এবং এইটাকে রিল্যাক্স করে তারপরে আবার টেস্ট করো। তো ২ টার মধ্যে যে কারেকশন আসবে, মনে করো লেন্থ উইথ এর আগে, রিল্যাক্স অবস্থার আগে যদি তুমি লেন্থ উইথ থিকনেস নাও, পরে যদি থিকনেস নাও, তাহলে একটা ভেরিয়েশন তো আসবে, তাই না? তো এই ভেরিয়েশনটা থেকে তুমি পুরো কাপড়ের জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নাও। এটা হচ্ছে আইএসও সাজেশন, যে পুরো কাপড়টাকে রিল্যাক্সেশনে নেওয়ার দরকার নাই। বরং কিছু স্যাম্পল, ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু স্যাম্পলকে নিয়ে যাও। স্যাম্পলকে নিয়ে গিয়ে সেগুলাকে রিল্যাক্স অবস্থায় রাখো। সেগুলো রিল্যাক্স অবস্থায় রেখে সেগুলো রিল্যাক্সের আগে এবং পরে টেস্ট করো, এবং এটার মধ্যে যে কারেকশনটা আসবে সেই কারেকশনটা ফুল ফেব্রিকের জন্য এপ্লাই করে দাও। এটা হচ্ছে কি আইএসও থেকে সাজেস্টেড। তো আমি এটাও লিখে দিচ্ছি সংক্ষেপে। এই কথাগুলো তোমরা এই নোটটা দেখলে বা এই লেখাগুলো দেখলে মনে পড়বে। তো বলা হচ্ছে যে এ পিস অফ ফেব্রিক টেস্টিং দেন কারেকশনস টু বি মেড। এটা হচ্ছে আইএসও সাজেশন। তার মানে দুইটা ব্যাপার আমরা বুঝলাম। একটা হচ্ছে ফুল ফেব্রিককে আমি সুযোগ থাকলে রিল্যাক্সেশনে নিয়ে নেব, সেখান থেকে স্যাম্পলিং করে টেস্ট করব, অথবা কাপড়ের একটা নির্দিষ্ট টুকরা বা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট স্যাম্পল নিয়ে সেইটাকে আমি আগে টেস্ট করব। টেস্ট করে এটার সাথে মানে চেঞ্জটা থাকবে, সেই চেঞ্জটা ওভারঅল ফেব্রিকের জন্য আমি অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? তাহলে আমরা ৩টা ডাইমেনশন দেখি আগে। লেন্থ, উইথ এবং থিকনেস এর কথা বলছিলাম। তাহলে আমরা লেন্থ, উইথ, থিকনেস এই ৩টাই বলবো। ফেব্রিক লেন্থ প্রথমে বলি। ফেব্রিক লেন্থ। তো ফেব্রিক লেন্থের কোনো ডেফিনেশন কি দিতে পারবা কেউ? লেন্থ আসলে কি? সেলভেজ বরাবর আর কি, মানে অ্যালং দা সেলভেজ, হ্যাঁ, অ্যালং দা সেলভেজ এন্ড টু এন্ড যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের ফেব্রিক লেন্থ আর কি। মানে ভাষাগতভাবে আমরা এরকম বলতে পারি, বা তুমি যেটা বলছো সেটাও, সেলভেজটা আসলে যতটুকু লম্বা এক পাশ থেকে আরেক পাশে ঠিক অতটুকুই লম্বা হবে, যেহেতু কাপড়টা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের। তো সেজন্য এটাও ঠিক আছে। তাহলে ফেব্রিক লেন্থকে আমরা এভাবে লিখতে পারি যে ফেব্রিক লেন্থ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম এন্ড টু এন্ড, কোন বরাবর? অ্যালং দা সেলভেজ অফ এ ফেব্রিক। আর একটা ফেব্রিকের সেলভেজ বরাবর এন্ড টু এন্ড যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলতেছি ফেব্রিক লেন্থ। ঠিক আছে? তো আচ্ছা, ফেব্রিক লেন্থ টেস্টিং। এবার ফেব্রিক লেন্থ কিভাবে টেস্ট করতে পারি সেই বিষয়টা বলি। ফেব্রিক লেন্থ মেজারমেন্ট, ফেব্রিক লেন্থ মেজারমেন্ট বা ডিটারমিনেশন বা টেস্টিং, যাই বলি না কেন, ফেব্রিক লেন্থ মেজার করবো। ফেব্রিক লেন্থ মেজারমেন্টের জন্য ৩টা মেথড আছে। হুম, ৩টা মেথডে যাওয়ার আগে যে কাজগুলোকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে কন্ডিশন, রিল্যাক্সেশন, ক্রিজ, টেনশন। আমি কিন্তু পয়েন্ট আকারে লিখে যাচ্ছি, এটা তোমাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য, যাতে এটা দেখলে মনে পড়ে কথাগুলো কি ছিল। প্রি ওয়ার্ক বলি, মনে করো প্রি ওয়ার্ক বা আগের কাজ হচ্ছে এটা। কি করতে হবে? এই আমাকে প্রথমেই এটাকে কন্ডিশনিং করতে হবে, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ঠিক করতে হবে, রিল্যাক্সেশনে আনতে হবে কাপড়টাকে। রিল্যাক্সেশনের জন্য আমরা 2টা মেথডের কথা বললাম, হয় এটা ব্রিটিশ মেথডটা প্রথমে, অথবা আইএসও মেথডটা, তুমি যে কোনো একটা মেথড ইউজ করো। তারপর হচ্ছে ক্রিজ যাতে না থাকে। আমি ক্রিজ লিখলাম মানে কিন্তু ক্রিজ আনা না। আর তুমি যখন লেন্থ টেস্ট করবা, কোনো জায়গায় তো কাপড়ে ভাঁজ না পড়ে থাকে, ক্রিজ মুক্ত হইতে হয়। এবং টেনশনের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে খুব বেশি টান টান অবস্থায় রাখবো না, আবার একেবারে ছেড়ে দিব না, কাপড়টা যাতে একদম স্ট্রেট থাকে। এটা ম্যানুয়ালি করতে হবে। এটার জন্য কোনো স্ট্যান্ডার্ড প্যারামিটার নাই যে কত টেনশনে রাখবো, কত সেন্টি নিউটনে প্রেসার দিব বা টেনশন দিব, এরকম কোনো ব্যাপার নাই। তবে টেনশন যেহেতু আছে, টেনশনের ক্ষেত্রে তুমি খুব টান টান রাখলে কিন্তু একদিকে লেন্থ বেড়ে যাবে, উইথ কমে যাবে, উইথ বেড়ে যাবে, লেন্থ কমে যাবে, থিকনেস কমে যাবে। তো এই জন্য টেনশনটা হবে হচ্ছে কাপড়টা যাতে অ্যাটলিস্ট স্ট্রেট থাকে, কোথাও ফেললাম আমি, কাপড়টা যাতে সোজা পড়ে থাকে, এবং কোনো টেনশন, অতিরিক্ত টেনশন যাতে না দেওয়া হয়, এবং লুজ আকারে আবার ক্রিজ হয়ে যাতে না থাকে, এই ব্যাপারটা আগে এনশিওর করতে হবে। এরপরে আমরা তিনটা মেথডের কথা বলবো, যে 3টা মেথড, হ্যাঁ, মানে ইউজ করা হয়।
বেসিক্যালি 3 মেথডস। আমি 3টা মেথডই এক্সপ্লেন করে দিচ্ছি। 3 মেথডস। তো এক হচ্ছে by using measuring table। দুই হচ্ছে by using measuring scale, আর 3 হচ্ছে by using a measuring machine। যে মেশিনটার নাম হচ্ছে ট্রু মিটার। হ্যাঁ, আমি সবগুলো বলতেছি একটা একটা করে। আচ্ছা, তো এই 3টার কথা বললাম, তোমরা একটু খেয়াল করে শোনো যে 3টা কিভাবে করা হয়। বাই ইউজিং মেজারিং টেবিল। হ্যাঁ, মেজারিং টেবিল ইউজ করে আমরা কাজটা করতে পারি। তো ইন্ডাস্ট্রিতে মেজারিং টেবিল ইউজ করে করা হয়, মেজারিং স্কেল ইউজ করে করা হয়। আবার কিছু কিছু ফ্যাক্টরিতে যেখানে প্রোডাকশন অনেক বেশি সেখানে কিন্তু মেজারিং মেশিন ইউজ করে করা হয়। তো মেজারিং টেবিল যেখানে ইউজ করা হয় অন্তত 5 মিটার বা তার চেয়ে লম্বা একটা টেবিল নেওয়া হয়। কি করব? 5 মিটার বা তার চেয়ে লম্বা একটা টেবিল, সেই টেবিলের মধ্যে দাগ কাটা আছে। টেবিলটাই একটা স্কেল। টেবিলটার মধ্যে 1 মিটার, 2 মিটার, 3 মিটার এরকম 5 মিটার পর্যন্ত দাগ কাটা আছে। তো কাপড়টাকে প্রথমে স্ট্রেট ফর্মে শুরু থেকে একদম প্রথম থেকে প্রথম যে সেলভেজটা আছে মানে এন্ডটা আছে ওই প্রান্তটাকে আমি ওই মার্কিং বরাবর রাখবো। মার্কিং বরাবর রেখে সামনের দিকে 5 মিটার দেখবো, মার্ক করব, তারপরে আবার কাপড়টাকে টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এরপর থেকে 5 মিটার আবার মাপবো। এইভাবে করে 5 মিটার 5 মিটার করতে 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 শেষ পর্যন্ত কাপড়টা টোটাল যে লেন্থটা সেটা পরিমাপ করা হয়ে যাবে। তাহলে আমরা কি করতে হবে? প্রথমে এই কাপড়টাকে ওই আগের যে 4টা কন্ডিশন, প্রি ওয়ার্ক যেটা বললাম, কন্ডিশনিং করতে হবে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ঠিক করতে হবে, রিল্যাক্সেশন দিতে হবে, কোনো ক্রিজ যাতে না থাকে, টেবিলের উপর কাপড় ফেললে কোনো ক্রিজ যাতে না থাকে, কাপড়টা যাতে কুঁচকে না থাকে এটা এনশিওর করতে হবে, টেনশনটা মেনটেন করতে হবে। এই 4টা বিষয় মেনটেন করার পরেই আমি যে কোনো একটা মেথডে কাজ করতে পারবো। প্রথম মেথডে মনে করো তাহলে টেবিলের মধ্যে দাগান্বিত আছে, তাহলে টেবিলে আস্তে আস্তে কাপড়টাকে টানতে থাকবো, এটা ম্যানুয়ালি টানতে পারি অথবা কোনো কিছুকে হুইল মানে রোলের মধ্যে ঘুরিয়েও কাপড়টাকে আমি টানতে পারি। তো কাপড়টাকে টানতে টানতে একটা সময় 5 মিটার 5 মিটার করে 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 পুরো রোলটা শেষ হয়ে যাবে। তো আমাদের যে উইভিং এ কাপড় আমরা বুনি, উইভিং এ যদি আমি বলি তাহলে এক একটা রোলে প্রায় 2000 মিটার, 1500 মিটার, 2000, 2500 মিটার ও কাপড় হয়ে থাকে, মানে একটা বিমের যে সুতার লেন্থ, উইভার্স বিম। আর নিটিং এও তো আরো বেশি লম্বা কাপড় প্রডিউস হয়, অর্থাৎ নিটিং মেশিনের নিচে যে ক্লথ বিমটা আছে সেটা যতটুকু সাপোর্ট করে সেখানেও 2000 মিটারের উপরেও কাপড় প্রডিউস হয়। তো তাহলে এরকম 5 মিটার করে করে দেখতে দেখতে আমরা একটা রোলকে সম্পূর্ণ লেন্থ মাপা শেষ করব এবং লাস্টে গিয়ে এটা ফ্র্যাকশন হতে পারে, লাস্টে গিয়ে হয়তো বা সবগুলো তো 5-এর গুণিতক হবে না। হ্যাঁ, যদি মনে করো 1626 মিটার একটা কাপড় হয় রোলের, তাহলে 1625 পর্যন্ত তোমার 5 গুণিতক মিলে যাবে, লাস্টে 1 মিটার লাস্টে গিয়ে মিলবে না এবং এটা হবে মানে ফ্র্যাকশন। এই জন্য টেবিলটাতে পুরো দাগান্বিত করা আছে 5 মিটার পর্যন্ত। টেবিল থেকে তুমি দেখে দেখে মার্কিং করে করে কাপড়ের লেন্থটাকে এভাবে টেস্ট করে নিতে পারো। এটা হচ্ছে একটা মেথড, সেটা হচ্ছে কি বাই ইউজিং মেজারিং টেবিল। তো সেকেন্ড মেথডটা হচ্ছে বাই ইউজিং মেজারিং স্কেল। হ্যাঁ, আমার আমার এই মেথডটা টেবিলের মতোই একদম হুবহু সেম। তোমাকে আগে প্রি কন্ডিশনিং করতে হবে, কাজগুলো করে নিতে হবে। এখানে হচ্ছে কাপড়টাকে টেবিলের উপর রাখা হয়, টেবিলে দাগান্বিত করা থাকে না, তোমার হাতে একটা স্কেল থাকে আলাদা, মেজারিং টেপের মতো। এটা টেপ না, মানে লম্বা স্টিল মানে শক্ত স্কেল আর কি। সেই শক্ত স্কেলটা তুমি কাপড়টাকে ফেলবা, ফেলে কাপড় এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মেপে নিবা, মেপে মার্কিং করবা, মার্কিং করে কাপড়টাকে আবার টানবা, টেনে সেখান থেকে আবার শুরু করে আহ, মানে কাঠিটা ফেলে মাপতে থাকবা। এটা হচ্ছে সেকেন্ড মেথড। হ্যাঁ, যেটা কিনা দেখবা যে বাজারে কাপড় কিনতে গেলে দোকানদাররা এই মেথডটা ইউজ করে। ওরা কি করে? কাপড়টার জন্য একটা 1 গজ একটা স্ট্যান্ড রাখে হাতে, সেটা থেকে 1 গজ মাপে, 2 গজ মাপে, এরকম করে মাপতে থাকে। অনেকটা এরকমই মেথড, তবে ইন্ডাস্ট্রিতে এরকম হাতে ধরে মাপা না, টেবিলের উপর ফেলে তারপর সেখান থেকে মাপতে হবে। অর্থাৎ টেবিলের উপর রাখবো, টেবিলের উপর রেখে এখান থেকে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত দেখতে দেখতে যাবো। তো এই ক্ষেত্রে কিন্তু 5 মিটার না, এই ক্ষেত্রে কিন্তু আরো ছোট 1 মিটার, 2 মিটার, 3 মিটার করেও বিভিন্ন স্কেল আছে, সেই রকম স্কেল দিয়ে মাপা যেতে পারে। তো এটা হচ্ছে সেকেন্ড মেথড। আশা করি বুঝতে পারছো। এটা প্রশ্ন থাকলে বলবা বা হাত তুলবা। আর থার্ড মেথড হচ্ছে বাই ইউজিং এ মেজারিং মেশিন, অর্থাৎ মেজারিং মেশিন যেটাকে আমরা ট্রু মিটার বলি, সেটা দিয়ে করা যায়। সেটা কিরকম? এটা হচ্ছে অটোমেটিক।
হ্যাঁ, এক পাশে কাপড় আনওয়াইন্ডিং হবে, খুলে আসবে, আরেক পাশে কাপড়টা ওয়াইন্ডিং হবে। তো মাঝখানে দুইটা রোলার থাকবে, হ্যাঁ রোলার, সেই রোলারের ভিতর দিয়ে যখন কাপড়টা আসবে তখন রোলারের সারফেস কনটাকে আসবে। তোমরা নিশ্চয়ই সারফেস কন্টাক্ট বুঝো বা সারফেস স্পিড বা সারফেস এরিয়া, এই বিষয়গুলো বোঝো না? মানে একটা বৃত্তাকার চাকা আসলে কতটুকু রাস্তা সামনে আগায় একবার ঘুরলে তার পরিধি সমপরিমাণ। হুম, তো একটা রোলার যদি কোনো স্লিপ না করে, একটা রোলার, হ্যাঁ গোলাকার রোলার যদি স্লিপেজ না থাকে, সারফেস কনটাকে যদি একটা কাপড়কে টানে, তাহলে একটা রোলার যদি একটা ঘূর্ণন দেয় তাহলে কতটুকু কাপড়কে সামনে আগাবে? 2 পাই আর পরিবার। হ্যাঁ 2 পাই বা তার পরিধি সমপরিমাণ কাপড়কে। তো বা তাহলে 2 পাই আর পরিবার। হ্যাঁ স্লিপ না করলে সারফেস যে স্পিড হবে সেই সারফেস স্পিডটাই মূলত কাপড়ের এক্সাক্ট পরিমাপটা বলে দিবে। অর্থাৎ রোলার যখন কাপড়কে সামনে আগাবে, রোলারের একটা ঘূর্ণন মানে হচ্ছে তার পরিধি সমপরিমাণ কাপড়কে সামনে ঠেলে দেওয়া। তো এইভাবে করে এই মেজারিং মেশিন দিয়ে কাজটা করা হয়। অর্থাৎ সারফেস স্পিড যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ট্রুমিটার অটোমেটিক এই কাজটা করে, এবং ওখানে এই মেশিনের সাথে পয়েন্টার লাগানো থাকে, সেই পয়েন্টারে মানটা উঠতে থাকে যে কতটুকু গেল, অর্থাৎ কত মিটার আসছে, 10 মিটার 20 মিটার, এভাবে করে আস্তে আস্তে এটা কাউন্টারে বাড়তে থাকে। তাহলে এই হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমাদের ফেব্রিক লেন্থ মেজার করার জন্য এই 3টা পদ্ধতি আর কি। তো তোমরাও ল্যাবে চাইলে তোমাদের বড় টেবিল থাকলে টেবিলে যদি দাগান্বিত থাকে প্রথম মেথডটা ইউজ করতে পারো, অথবা ম্যানুয়ালি নিজে কাজ করতে চাইলে দোকানদারদের মতো সেকেন্ড মেথডটা ইউজ করতে পারো। তবে এখানে ওই প্রি কন্ডিশনের ব্যাপারগুলো মাথায় রেখে করতে হবে, টেনশন, ক্রিজ, রিল্যাক্সেশন, কন্ডিশন এগুলো ঠিকঠাক রেখে। হ্যাঁ এটা সিম্পল বিষয়, এটা নিয়ে ডিটেলস কথা বলতেছি না। তারপরে ফেব্রিক উইতে চলে যাই। কি বলতে পারবা একজন? দেখি চেষ্টা করো তো। Salvage to salvage distance. হ্যাঁ একটা সেলভেজ থেকে আরেকটা সেলভেজের ডিস্টেন্সটাই হচ্ছে মূলত উইথ। কিন্তু সেলভেজ থেকে কোন বরাবর নিবা? মনে করো এখান থেকে একজন নিলা, আরেকজন এই সেলভেজ কোনাকুনি নিলা, ডায়াগোনাল নিয়ে নিলা, তাহলে কি হবে? লম্ব বরাবর নিতে হবে স্যার। হ্যাঁ এই কথাটা এই উইথের ডেফিনেশনের মধ্যে থাকতে হবে, যাতে এটা স্যালভেজের সাথে লম্বভাবে নেওয়া হয়। হ্যাঁ এরকম যাতে নেওয়া হয়। আমি যদি এরকম নেই তাহলে কিন্তু উইথ বেড়ে যাবে, আর একটু অ্যাঙ্গেল করে নিলে উইথ বেড়ে যাবে। তাহলে এক হচ্ছে স্যালভেজ টু স্যালভেজ ডিস্টেন্স একটা কথা, আর একটা হচ্ছে স্যালভেজের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। হ্যাঁ তাহলে ফেব্রিক উইথ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য আউটসাইড selvage আর কি, আউটসাইড অফ ওয়ান selvage টু another measured perpendicular to the length of the fabric. লেন্থ অফ দ্য ফেব্রিক অথবা পারপেন্ডিকুলার টু দ্য সেলভেজ অফ দ্য ফেব্রিক, সমস্যা নেই। ঠিক আছে একই কথা, তোমরা যেটা বললা আমি লিখে দিচ্ছি, এটা সেলভেজ অফ দ্য ফেব্রিক। তাহলে এই ফেব্রিকের লেন্থের সাথে পারপেন্ডিকুলার অথবা সেলভেজের সাথে পারপেন্ডিকুলার হলেই এটা হচ্ছে এই। তো এটা হচ্ছে ফেব্রিক উইথের ডেফিনেশন। তো ফেব্রিক উইথের ক্ষেত্রে ওই কথাগুলো আগের মতোই আসতেছে, যে আমি 2টা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি চাইলে, এই ব্রিটিশ পদ্ধতি অথবা পিস অফ ফেব্রিক পদ্ধতি। অর্থাৎ আমি এই কথাগুলো রিপিট করতেছি না, তুমি চাইলে ফুল ফেব্রিক আগে থেকে টেস্ট করে নিতে পারো, রিল্যাক্স করে মানে টেস্ট করতে পারো উইথ, অথবা পিস অফ ফেব্রিকও টেস্ট করতে পারো। হ্যাঁ তারপরে হচ্ছে আর ক্রিজ, রিল্যাক্সেশন, কন্ডিশন এই জিনিসগুলো তো থাকবেই। হ্যাঁ প্রি ওয়ার্ক যেটা বললাম এগুলো থাকবেই, এগুলো সমস্যা নাই। আচ্ছা আমি এটা লিখে নিই আগে। প্রি ওয়ার্ক ইজ মাস্ট, এটা থাকলো। তারপরে এখানে কয়টা জায়গায় আমি উইথটা নিব, হ্যাঁ বা এখানে উইথ তো আর খুব বড় হবে না, নর্মালি ন্যারো ফেব্রিকগুলোর উইথ খুব কম হয়। আবার আমাদের যে কাপড় আছে বাজারে, তোমরা যে কাপড় ইউজ করো সেগুলা যদি বেডশিটের কাপড় না হয়, মানে হোম টেক্সটাইল না হয়, হোম টেক্সটাইল না হলে উইথটা কিন্তু নর্মালি 1.5 গজ 1 গজ বহরের,
তোমরা বাজার থেকে কাপড় কিনো জানো এই ব্যাপারটা, যে 2 গজ বহরের, 2.5 গজ বহরের কাপড় খুব কম হয়। নর্মালি ম্যাক্সিমাম গুলো হচ্ছে 1.5 গজ, 1 গজ, 2 গজ, 2.5 গজ বহরের বা উইথের। তো এই সামান্য উইথটা কিন্তু মেজার করতে গেলে আমার অত বেশি ইনস্ট্রুমেন্ট বা এত কিছু দরকার নাই, আমি ডিরেক্টলি জাস্ট এটা স্ট্রেট মেজার করতে পারলেই হবে। তো এখানে কিছু বিষয় শুধু কনসিডারেশনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার কারেকশনস গুলা, অর্থাৎ মানে পয়েন্ট কোন কোন জায়গাতে আমার ভুল হতে পারে, তো সেই জায়গাগুলো একটু খেয়াল রাখা। তো আমি 2টা সাজেশন বলতেছি, যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা সাজেশন আছে আর হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড একটা সাজেশন আছে। তো ইন্ডিয়ান সাজেশনটা আগে বলি। সাজেস্ট এনার কি সাজেস্ট করে, ইন্ডিয়ান সাজেস্ট হচ্ছে এরকম যে, চলো কমা দিবি, এটা তুমি পাঁচটা মেজারমেন্ট নিবা, 5টা মেজারমেন্ট এট দ্য পয়েন্ট ইভেনলি spaced বা স্পেস অ্যালং দ্য লেন্থ অফ ফেব্রিক। এটা কি বুঝতে পারছো? একজন বলো তো দেখি এই কথাটা বুঝতে পারছো কিনা। অ্যালং দ্য লেন্থ অফ ফেব্রিক, তোমার ফেব্রিকের লেন্থ যদি হয় সাপোজ 1200 মিটার, তাহলে 1200 মিটারকে তুমি 5 ভাগ করলে কত আসতেছে, বা ধরো আর একটু কমাই দিচ্ছি, 1000 মিটার। স্যার এখানে ওয়াইড না? না, আমি বলতেছি অ্যালং দ্য লেন্থ অফ দ্য ফেব্রিক, তোমাকে লেন্থ অফ দ্য ফেব্রিকের মধ্যে যদি 1000 মিটার কাপড় হয়, 1000 মিটার কাপড়ের মধ্যে তুমি 5 ভাগে ভাগ করবা, তাহলে 200 মিটার, 200 মিটার, 200 মিটার, 200 মিটার, এইরকম 200 মিটার পর পর তোমাকে উইথটা দেখতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাজেস্ট করে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে উইথ কিন্তু তুমি এক জায়গায় নিলে হচ্ছে না। আমার কাপড় যদি হয় 1000 মিটার, সামনে গিয়ে যে তোমার উইথটা ঠিক থাকবে, এই 1 গজ থাকবে, এই গ্যারান্টি তো আর কেউ দিচ্ছে না। আর কোনো জায়গায় টেনশন ভেরিয়েশন হতে পারে, টেনশন ভেরিয়েশনের জন্য ওই জায়গাতে হয়তো বা উইথটা কমে গেছে বা বেড়ে গেছে, সুতরাং আমাকে অ্যাভারেজ নিতে হবে। তো অ্যাভারেজ নেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলতেছে যে কাপড়ের টোটাল লেন্থের 5টা ইকুয়াল পার্টসে ভাগ করে সেই জায়গাগুলোতে উইথটা চেক করা। আচ্ছা, ব্রিটিশ স্ট্যান্ডার্ড আরেকটু কঠিন, আরেকটু করা, তারা বলতেছে 10 জায়গায় নিতে হবে। স্ট্যান্ডার্ড সাজেস্টস, তাদের সাজেশন হচ্ছে আরেকটু কড়াকড়ি, সেটা হচ্ছে কি, এই হচ্ছে মনে করো এরকম 10 মেজারমেন্টস, 10 measurements at roughly equal distance throughout the full length of the piece। তাহলে এটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল না, তো কাছাকাছি, অর্থাৎ 10টা জায়গায় টেস্ট করতে হবে, তবে মোটামুটি যাতে কাছাকাছি জায়গায় হয়, অর্থাৎ মানে ক্লোজ, একটা হচ্ছে এখানে, একটা এখানে, এরকম 10টা জায়গায় 10 ভাগে ভাগ করে নেব, এরকম কাছাকাছি 10 জায়গা থেকে আমার লেন্থটা নিতে হবে। হ্যাঁ, এবং তারা আরো বলতেছে, এরকম, ইফ ফুল লেন্থ ইজ নট অ্যাভেলেবল, এ sample length of not less than 1 yard should be used and its width measured at
3 প্লেসেস, তারপর হচ্ছে মিন, দেন মিন। তো তাহলে এই কথাটা দ্বারা কি বুঝলাম, যদি তোমার কাছে এক্স্যাক্টলি ফুল লেন্থ মেজার করা না হয়ে থাকে, ফুল লেন্থ মানে কি, তুমি ফুল লেন্থ কখন পারবা না, এই যে আমরা আগেই বলে নিছি এই কথাটা, ফুল ফেব্রিক সবসময় স্ট্যান্ডার্ড মেজার করা হতে পারে। যদি পিস টেস্ট করো, হ্যাঁ, ছোট টুকরা আছে, সেই টুকরা টেস্ট করে কারেকশন করতে চাচ্ছ, তখন ফুল লেন্থ ইজ নট অ্যাভেলেবেল। তখন তো এই স্যাম্পল লেন্থ অফ নট লেস দেন 1 ইয়ার্স, 1 গজের কম যাতে না হয়, যে স্যাম্পলটা নিব সেটা লেন্থটা, কাপড়ের লেন্থটা যাতে 1 গজের বেশি হয়, এবং সেখান থেকে 3টা পয়েন্টে অন্তত উইথটা দেখতে হবে। এই কথাটা বুঝতে পারছো কিনা? বড় রুলের ক্ষেত্রে 10 জায়গায় টেস্ট করা, রাফলি ইকুয়াল পার 10টা ভাগে ভাগ করে সেই জায়গাগুলোতে। আর ছোট ক্ষেত্রে ফুল লেন্থ যদি না থাকে, তাহলে অ্যাটলিস্ট যাতে স্যাম্পলের লেন্থটা 1 গজের বেশি হয়, এবং সেই 1 গজের বেশি কাপড়ের অন্তত 3টা জায়গাতে রিডিংটা নেওয়া, উইথের রিডিংটা নেওয়া, নিয়ে সেটাকে অ্যাভারেজ করা, ডিস্টেন্সে দেখতে হবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড এরকম সাজেস্ট করতেছে, এবং সেখানে ফুল লেন্থ যদি না হয়, তখন কিন্তু আমাকে স্যাম্পল লেন্থটা অবশ্যই 1 গজের বেশি যেতে হয়, এবং সেই 1 গজের বেশি কাপড় থেকে 3 জায়গায় উইথ নিয়ে মিন করতে হবে, গড় করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ফেব্রিক উইথ মেজারমেন্ট। আসবে হচ্ছে এরকম যে প্রথমে আমাকে নিতে হবে রাইট অ্যাঙ্গেল টু সেলবেস, এটা তো মাস্ট। এখন সেটা কিভাবে, আমাকে রাইট অ্যাঙ্গেলটা আগে ঠিক করে নিতে হবে, যে আমার উইথ থেকে আমার রাইট অ্যাঙ্গেল নিয়ে, রাইট অ্যাঙ্গেলটাকে আগে বের করে তারপরে আমাকে মানে মান নেওয়া শুরু করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, রাইট অ্যাঙ্গেলটা আগে ডিটারমাইন করা। তারপর হচ্ছে 5 টাইমস, আমি ওই ইন্ডিয়ানটাই কথাই বলতেছি, 5 টাইমস অথবা 10 টাইমস, 10 টাইমস তুমি এটাকে নিবা, নিয়ে কি করবা, অ্যাভারেজ করবা। এটা হচ্ছে পরবর্তী ধাপ। আর লাস্ট হচ্ছে রাউন্ড আপ বা রাউন্ড অফ করতে হবে। এখন রাউন্ড অফের ক্ষেত্রে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে যদি মানে ন্যারো ফেব্রিক হয় আর বড় ফেব্রিক হয়, তাহলে রাউন্ড অফের ব্যাপারটা ভিন্ন হবে। অর্থাৎ তুমি দশমিকের পরে কত ডিজিট পর্যন্ত মান নিবা, বা উইথের ক্ষেত্রে কত মিলিমিটার পর্যন্ত এটা কারেকশন হিসাবে আসবে, সেই বিষয়টা। তো এখন এটা যদি বড় উইথের কাপড় হয়, মনে করো বেডশিটের কাপড়, মানে ওয়াইড লুমে আমরা তৈরি করলাম, তাহলে অনেক ওয়াইড কাপড়, তো সেই ওয়াইড কাপড়ের বা যা বড় যে কাপড় আছে উইথ অনেক বেশি উইথের, তো বেশি উইথের কাপড়ের ক্ষেত্রে কিন্তু মূলত মানে মানে যেই যতটুকু কারেকশন নেওয়া হবে বা ডেসিমেল পয়েন্টটা যতটা ইফেক্ট ফেলবে, ন্যারো ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু ইফেক্টটা অনেক বেশি হবে। ধরো তোমার কাপড়ই হচ্ছে ন্যারো, টেপ বানাচ্ছ তুমি 2 ইঞ্চ বা 1 ইঞ্চ, তো এই 1 ইঞ্চের মধ্যে 2 মিলিমিটার রাউন্ড আপ কিন্তু অনেক বড় ফ্যাক্টর। বাট তোমার যদি 3 গজ বহর বা 4 গজ উইথের কাপড় হয়, সেখানে কিন্তু 1 মিলিমিটার কোনো ফ্যাক্টর না। অর্থাৎ তুমি যদি 1 কিলোমিটার রাস্তা বানাও, 1 কিলোমিটারের মধ্যে ধরো 2 সেন্টিমিটার কোনো ফ্যাক্টর না, কিন্তু আবার 1 ইঞ্চের মধ্যে বা 10 ইঞ্চের মধ্যে কিন্তু 2 সেন্টিমিটার অনেক বড় ফ্যাক্টর। এটা আমরা বলতে চাচ্ছি যে তোমার কাপড়ের উইথ মানে বেশি হওয়ার সাথে সাথে রাউন্ড আপের যে মানটা বা দশমিকের পরে কত ঘর বা মিলিমিটার লেভেল পর্যন্ত নেওয়া, এই বিষয়টাকে মানে ইম্প্যাক্ট ফেলে। আর ন্যারো ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু সামান্য ফ্রেকশনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য বলা হচ্ছে টু নিয়ারেস্ট। তো বলতেছিলাম যে যদি রাউন্ড অফ করতে হয়, তাহলে উইথটা বড় হলে রাউন্ড অফের ব্যাপারটা একরকম হবে, উইথ যদি এমনিতে কম হয় বা ছোট হয়, তাহলে রাউন্ড অফ বা দশমিকের পরে ভ্যালু নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হবে। তো টু নিয়ারেস্ট 1 মিলিমিটার ফর উইথ আপ টু 50 সেন্টিমিটার ইনক্লুসিভ। অর্থাৎ 50 সেন্টিমিটারের ভিতরে যেসব কাপড় হয় তাদের ক্ষেত্রে এই রাউন্ড আপটা নিয়ারেস্ট 1 মিলিমিটার পর্যন্ত তুমি দশমিকের পর মান রাখলেই হচ্ছে
আচ্ছা, এটা একটা গেল। আর হচ্ছে যদি এর চেয়ে বড় হয়, মানে 50 সেন্টিমিটারের চেয়েও বড় হয় বা 100 সেন্টিমিটারের মধ্যে থাকে, তখন নিবা হচ্ছে টু নিয়ারেস্ট 5 মিলিমিটার ফর দ্য উইথ আপ টু 100 সেন্টিমিটার। এটাও ইনক্লুসিভ, মানে এর ভিতরে আর কি, ইনক্লুসিভ। এই আর লাস্টে হচ্ছে যদি আমার এর চেয়েও বড় হয়, মানে 100 সেন্টিমিটারের উপরে হয়, মানে 100 সেন্টিমিটারকে বিয়ন্ড করে যায়, তখন আমার 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার টু নিয়ারেস্ট 10 মিলিমিটার ফর দ্য উইথ ওভার 100 সেন্টিমিটার। এই হচ্ছে ব্যাপার আর কি। তুমি এই লেভেলের মধ্যে যদি নিতে পারো তাহলে আমাদের এটাকে বলা যাচ্ছে যে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে। তাহলে ফেব্রিক উইথ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ফলো করব। স্টেপ, রাইট অ্যাঙ্গেলটা এনশিওর করব 5 টাইমস অথবা 10 টাইমস, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড। কোন স্ট্যান্ডার্ড আমি করতে চাচ্ছি, ইন্ডিয়ান নাকি ব্রিটিশ। তারপর অ্যাভারেজ নিব, তারপর রাউন্ড অফ করব। ওই মানটাকে রাউন্ড অফ করার ক্ষেত্রে দশমিকের পর কত ঘর পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, মিলিমিটার লেভেল হলে কিরকম, কোন ধরনের উইথের জন্য কিরকম, এরকম এটা একটা সাজেশন পেলাম। এরপরে হচ্ছে আরো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে এরকম, তো এটা নিচ্ছি। ফর ন্যারো ফেব্রিক, তোমার কাছে যদি ন্যারো ফেব্রিক থাকে, এটা দেখা যাবে না, রেগুলার সেলভেজ। এখন তোমার কাছে আছে হচ্ছে ন্যারো ফেব্রিক, মানে চিকন কাপড়ও আছে, আবার সেলভেজটা রেগুলার না, সেলভেজটা ইরেগুলার। তখন তোমাকে অ্যাটলিস্ট 2টা রিডিং নিতে হবে, এটা হচ্ছে সাজেস্টেড। এমনি ন্যারো ফেব্রিকের ক্ষেত্রে একটা রিডিংই যথেষ্ট। রেগুলার যে ন্যারো ফেব্রিক আছে, চিকন মানে কাপড়, সেখানে ভেরিয়েশন খুব সামান্যই হয়, এই জন্য একটা রিডিং যথেষ্ট। আর যদি এরকম ন্যারো ফেব্রিক ইরেগুলার হয়ে থাকে সালভেজে, তখন অ্যাটলিস্ট 2টা রিডিং নেওয়াটা হচ্ছে সাজেস্টেড। আর ফর কন্টিনিউয়াস মেজারিং, কন্টিনিউয়াস মেজারিং কোনটা বলো তো একজন? একটা মেথডের কথা বলছিলাম না ফেব্রিক লেন্থের সময়, যে থার্ড মেথডটা মনে আছে? থার্ড মেথডটা কি ছিল? এই যে থার্ড মেথডটা, এটা মেজারিং মেশিন। হ্যাঁ, যখন মেশিনে করবা তুমি লেন্থ বা উইথ, তখন কিন্তু কন্টিনিউ হতে থাকবে, কন্টিনিউ। তো এখানে যদি কন্টিনিউ উইথ দেখতে চাই আমরা, কন্টিনিউ উইথ দেখা যায়, তো সেই ক্ষেত্রে একটু মডার্ন টেকনোলজির সাহায্য নিতে হবে, বা আধুনিক যে প্রযুক্তি আছে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। অর্থাৎ কাপড়ের দুই সাইডে 2টা লাইট সোর্স থেকে সেন্স করা হবে, মানে লাইট ফেলা হবে। সেই লাইটটা যদি সামনে কাপড় পায়, অপর পাশে যেতে পারবে না, ডিটেক্ট করবে, তখন কাপড়ের উইথটা আমরা অটোমেটিক মানে রেকর্ড করতে পারবো চার্টে। অর্থাৎ তুমি যদি পুরো কাপড়ের লেন্থ মেজার করতেছিলা, তখনই যদি ওই কাপড় যেখানে টানে, সেখানে যদি উইথ বরাবর 2টা লাইট সোর্স ফটো ইলেকট্রিক সেল বসিয়ে দাও, অপর পাশে ডিটেক্টর থাকে, তাহলে লাইটটা কাপড়ের জন্য পাস হতে পারবে না। আর যদি কাপড় না থাকে, ওখানে উইথ কমে যায়, লাইটটা পাস হতে পারবে। সেখান থেকে কিন্তু আমরা ডিটেক্ট করে নিতে পারবো, বা ডিটেক্ট করতে পারি যে আসলে উইথটা কোথায় বাড়তেছে, কোথায় কমতেছে, মানে কোন জায়গায় বেশি বা কোন জায়গায় কম, এরকম একটা ধারণা পাওয়া যাবে। তার মানে কন্টিনিউ মেজারিং এর ক্ষেত্রে পেয়ার অফ ফটো ইলেকট্রিক সেলস আর ইউজ করা হয়, একটা পেয়ার ফটো ইলেকট্রিক সেলের দুই সাইডে, যা কিনা ডাটা আমাদেরকে একটা চার্টে বা কন্টিনিউ বেসিসে ডাটা দিতে বা ডাটা সংগ্রহ করতে সহযোগিতা করে। এই হচ্ছে ফটো ইলেকট্রিক সেল বা কন্টিনিউয়াস মেজারের ক্ষেত্রে ব্যাপার। হ্যাঁ, তো এই যে লেন্থ এবং উইথ, এই সব ক্ষেত্রে, দুই ক্ষেত্রে এই এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আমি তারপর ডিটেলসে তোমাদেরকে আলোচনা করলাম, এই এই জায়গাটা যেটা দিলাম সেই শীটটাই দিয়ে দিব, আর আলাদা করে কোনো শীট দিব না, এখানে যা লিখলাম তাই তোমাদেরকে দিয়ে দিব। তো ফেব্রিক লেন্থ উইথ, এগুলা খুব সিম্পল ব্যাপার। তোমরা অনেকেই বাসায় অনেক কাজে কোনো কিছু লেন্থ উইথ মেজার করে থাকো। তো যেহেতু ফেব্রিক একটা বড় অবজেক্ট, সেই ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে কনসিডারেশনে রাখতে হয়, কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, যাতে করে আমরা একুরেটলি লেন্থ উইথটা মেজার করতে পারি। ইন্ডাস্ট্রিতে গেলে তোমাদের এই টেকনিকগুলো কাজে লাগবে, বা এই টেকনিকগুলো মাথায় রাখতে হবে। বাট তুমি যখন ল্যাবে করবা, তোমাকে তো আমি রুল দিব না যে এই রুলের উইথটা বের করো।
বা চাইলে করতে পারো, তোমাদের নিটিং মেশিনে যে প্রোডাকশন হচ্ছে সেই কাপড়ের লেন্থটা টেস্ট করবা, তখন তুমি করতে পারো এই মেথডগুলোকে অ্যাপ্লাই করে। আর নর্মালি তুমি আমাদের মেজারিং স্কেল দিয়ে এভারেজ 5টা রিডিং নিয়ে আমরা মূলত এই কাজটা করে ফেলবো। তো এগুলো খুব সিম্পল বিষয়। তারপরও কয়েকটা বিষয় লেন্থ উইথের ক্ষেত্রে কিছু বিষয় কনসিডারেশনে রাখতে হয়, সেই কনসিডারেশনের ব্যাপারগুলো বলে দিচ্ছি। পয়েন্টস টু বি কনসিডার। কি কি বিষয় আমাকে মাথায় রাখতে হবে যদি আমি এই লেন্থ উইথ টেস্টিং এর ক্ষেত্রে যাই? আচ্ছা, এক, যদি সেল বেস থাকে, তোমার যদি সেল বেস থাকে তখন তুমি কোথা থেকে নিবা বলো তো আমাকে? একজন কাপড়ের মধ্যে সেল বেস আছে, তখন তুমি কোথা থেকে নিবা? উইবি সেলভেজ আর প্রেজেন্ট। সেলভেজের টাইপ কি জানো তোমরা? কয়েকটা সেলভেজের নাম বলো তো। বাউন্ডেড সেলভেজ, লিনিউ হ্যাঁ, সেলভেজ, বাউন্ডেড সেলভেজ, ল্যারো সেলভেজ। তারপর হচ্ছে স্যার ম্যাট সেলভেজ এরকম একটা স্যার প্লেন সেলভেজ আছে, প্লেন সেলভেজ আবার প্লেন কোনটা? ট্যাপ। বাউন্ডেড সেলভেজ আছে স্যার, প্লেনটা না। এক একটা লুমে এক এক ধরনের সেলভেজ প্রডিউস হয়। তুমি যদি শাটল লুমের কথা বলো তাহলে সেইখানে কিন্তু আর টাকড ইন, ল্যানো এই সেলভেজগুলো প্রডিউস হবে না। ওই আমার শাটল লুমে যেহেতু শাটল আছে সেক্ষেত্রে বাউন্ড হয়ে হয়ে যাবে, মানে লুঙ্গির যে সেলভেজটা দেখো বা শাড়ির যে সেলভেজটা দেখো এরকম সেলভেজই হবে, বাউন্ডেড সেলভেজ। সেটা বথ এন্ড হতে মানে বথ এন্ড বাউন্ডেড সেলভেজ হবে আর কি। তো বথ এন্ড বাউন্ডেড সেলভেজ হতে পারে, তাহলে সাইডটা মোটা হবে। আবার টাকড ইন সেলভেজ হবে। কিছু কিছু লোমে দেখবো যে প্রান্তটাকে কেটে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। মডার্ন লোমে দেখতে পারবো, বিশেষ করে এয়ারজেট লোমে কাপড়ের সাইডের সুতাকে কেটে পিক যাওয়ার পরে কাটে আবার কাইটা আবার এটাকে কাপড়ের ভিতরে ইন করে দেওয়া হয়, এটা টাকড ইন সেলভেজ। আবার ল্যানো ফরম্যাটে থাকে, সাইডে আলাদা 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 থাকে সেলভেজটা পুরো। তো এখন যদি ওয়েভি সেলভেজ হয়, অর্থাৎ সেলভেজটা একটু ভেরিয়েশন আছে, সেলভেজটা একরকম না, কোথাও একটু সেলভেজটা চেপে গেছে, কোথাও সরে গেছে, তখন এরকম ক্ষেত্রে আমি কি করব? এরকম ক্ষেত্রে আমাকে কিছু একটা বিষয় কনসিডারেশনে রাখতে হবে। এটা কেন হয় সেলভেজটা এরকম ওয়েভি, অর্থাৎ ভেরিয়েশন যুক্ত সেলভেজ কেন হয়? ডিউ টু ওয়েভ টেনশন ভেরিয়েশন অর উইভ এফেক্ট। এমন একটা উইভ দিলাম, খুব টাইটলি ওভেন টুইল দিলাম আমি, তো সেই টুইলটা কিন্তু কাপড়কে একদিকে টানতে চায়, যেহেতু ডায়াগোনাল একটা লাইন আছে বা ডায়াগোনালি তার একদিকে যাওয়ার একটা প্রবণতা আছে, সেক্ষেত্রে ভেরিয়েশনটা আসার পসিবিলিটি আছে। তো টাইটলি ওভেন বা উইভের জন্য হতে পারে, অথবা ওয়েফটে টেনশন ভেরিয়েশন, প্রথম দিকে যে সুতা ইউজ করছি শাটলের মধ্যে সেটাতে এক ধরনের টেনশন ছিল, পরবর্তীতে আরেক রকম টেনশন ছিল, তো এই জন্য সেলভেজটা একটু স্কুইচ করবে, মানে চেপে আসবে অথবা সরে যাবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? ম্যাক্সিমাম বা ম্যাক্স লিখি শুধু, ম্যাক্স অ্যান্ড মিনিমাম উইথ should be recorded। তোমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম এবং মিনিমাম জায়গাগুলো বলে দিতে হবে, যে ম্যাক্সিমাম উইথ হচ্ছে এত, মিনিমাম উইথ হচ্ছে এত, এবং এটা যে ওয়েবি সেলভেজ এটা বলে দিতে হবে। এন্ড ওয়েবি সেলভেজ রিপোর্টেড, রিপোর্ট করে দিলা যেটা ওয়েবি সেলভেজ। এটা একটা গেল। আর দ্বিতীয় যেটা, যদি ফুল উইথ অফ দ্য ফেব্রিক দরকার হয়, মানে কেউ তোমার কাছ থেকে উইথ চাচ্ছে সেলভেজ সহ, তখন কি করতে হবে? তাহলে আমাকে সেলভেজ সহ উইথ নিতে হবে না? তখন তুমি কি করে দিবা? সেলভেজকে ইনক্লুড করে মান বলবা, ঠিক আছে?
অর্থাৎ যদি তোমাকে ফুল উইথের কথা বলে কেউ যে তুমি উইথ মেজার করবা, ফুল উইথ মেজার করবা, তখন তুমি সেল বেস সহ মান নিতে হবে। মানে আমার সেল বেস সহ আসলে টোটাল উইথটা কত সেটাই হচ্ছে ফুল উইথ। আর যদি শুধুমাত্র বডির কথা বলে, width of the body is required, তখন সেল বেসকে ইগনোর করবা। এই হচ্ছে মোটামুটি উইথ সংক্রান্ত কথাবার্তা। এখন দেখো এই উইথ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো। ফেব্রিক ডাইমেনশনে আমি দুইটা ডাইমেনশন আলোচনা করলাম, আরেকটা ডাইমেনশন আলোচনা করব। এইগুলো লেস ইম্পর্টেন্ট, ফেব্রিক লেন্থ, তারপরে এই সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করেছি, লেন্থ আর হচ্ছে উইথ। এই